নমস্কার। আশা করি সবাই মোটামুটি ভালো আছেন। পুরোপুরি ভালো বলাটা তো একদমই ঠিক হবে না। কারণ আপনারা সবাই কনফিউজ আছেন। আর কনফিউজ হওয়াটাও স্বাভাবিক। আজ থেকে মোটামুটি ধরুন ১০-১৫ দিন আগে কোনো একটা কোম্পানির সিইও আমাকে বলছেন যে, "আপনি যদি রাগ না করেন আপনাকে একটা কথা বলি।" তো আমি বললাম, "হ্যাঁ, বলতে পারেন, কোনো সমস্যা নেই।" উনি বলল, "আপনার সাথে প্রবলেম হচ্ছে যে আপনি খুব তাড়াতাড়ি সুইচ করেন।" তো আমি ঠিক বুঝতে পারলাম না উনি কি দেখে এই কথা বলছেন। মানে সুইচ কাকে বলে? ধরুন আমি বাজারে লাক্স সাবান নিয়ে প্রতিদিন যাচ্ছি। কিন্তু মানুষের হয় লাক্স সাবান কেনার ক্ষমতা নেই, যেই বা মার্কেটে আমি যাচ্ছি। নতুবা ওরা লাক্স সাবান ইউজ করে বিব্রত বোধ করেছেন বা উনারা লাক্স সাবান ব্যবহার করতে আগ্রহী নন। সেই ক্ষেত্রে কি করবে? আমি কি করব? আমাকে অন্য সাবানই নিয়ে যেতে হবে, গোদরেজ নিয়ে যেতে হবে, টেলিভিশন নিয়ে যেতে হবে। কিছু না কিছু সাবান অন্যটাই নিয়ে যেতে হবে। তো খুব তাড়াতাড়ি সুইচ কথাটার অর্থ ঠিক বুঝিনি আমি। তারপর আর কিছু বলিনি। যেহেতু উনি সিইও লেভেলের লোক। আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, এই কোম্পানিটা সুইচ করার সবচাইতে বড় কারণ ছিল, উনারা ফোন করে মানুষের টাকা মেরে দেয়। ওই কাস্টমারকে ফোন করে মানে রিটেলারকে ফোন করে। প্রথম কথা হচ্ছে রিটেলার কিছু টাকা উনার ওয়ালেটে ফাঁসিয়ে রাখতো, এখন ওরা রাখে না। তো কাস্টমারকে উনারা ফোন করে ধরুন একটা আমি উদাহরণ দিচ্ছি, বলছে যে আমাদের এখানে এইপিএস সার্ভিসের সাথে, সাথে ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের সার্ভিস চালু করেছি। আপনি এটা এই সার্ভিসটা সম্বন্ধে জানেন? তো আপনি বলবেন স্বাভাবিক, না জানলে না। অনেকে জেনেও বললেন না। কারণ হচ্ছে কি আরেকটু যদি জানা যায়। তো ওনারা বলল যে এইরকম ক্রেডিট কার্ডে বিল পেমেন্টও করা যায়, ক্রেডিট কার্ডে আমাদের এখান থেকে টাকাও তোলা যায়, বিভিন্ন হাবিজাবি গল্প। মিথ্যে কথা তো বলা হয়, ১০০% মিথ্যে বলা হতো। আহ, মিথ্যে এই জন্য বলা হতো কারণ এটা বলার জন্য ওনারা ফোন করেনি। কারণ ফোন কেন করেছে আমি বলছি। তো আপনি যখন বললেন যে না আমি সার্ভিসের সম্বন্ধে জানি না বা আমি সার্ভিসটা যদি হয় ভালো হয়, এতটুকু বলার পর লাইন কিন্তু কাট। আপনারা কিন্তু বলেনি যে আপনার ওয়ালেট থেকে আমরা ৩০০ টাকা কাটবো বা ৫০০ টাকা কাটবো বা ৩৫৪ টাকা কাটবো, সেই সার্ভিসটা আমি চালু করাবো। এটা কিন্তু বলার কোনো সুযোগ আপনাকে দেওয়া হয়নি। আপনার ওয়ালেট থেকে টাকা কিন্তু গায়েব। তো উনার কোম্পানিতে সুইচ করিনি আমি। কারণ হচ্ছে কি আমরা কখনো কোনো কোম্পানির রিটেলারকে পুশ করি না যে তোমরা এই কোম্পানি ছেড়ে আমাদের কোম্পানিতে চলে আসো। যার কারণে সব জায়গাতেই ব্যবসা কন্টিনিউয়াসলি অটোমেটিক প্রক্রিয়াতে হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে সবচাইতে যে বড় প্রশ্ন, এই গল্পটা বলার কারণ, গল্পটা কেন বলেছি আমি আজকের আলোচনা থেকে আপনারা বুঝতে পারবেন। যদি আপনাদের কাছে সময় থাকে ভিডিওটা স্কিপ না করে একটু স্পিড দিয়ে দেখুন। আর যদি সময় না থাকে তাহলে পরে দেখুন। কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর যদি মনে হয় যে না আমি অন্ধমুনি বা সিন্ধুমুনির মতো কাজ করব, যে ও চোখ বন্ধ করে চালিয়ে নেব, তাহলে এই ভিডিওটা দেখারই কোনো মানে হয় না। যদি আপনার পয়সার প্রতি আপনার মায়া মমতা থাকে তাহলে ভিডিওটা দেখা খুব বেশি প্রয়োজন। কারণ বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন সময় যা কিছু করেছে তারপরে কিন্তু হাহাকার কিন্তু হয়েছে। আমি বড় গলায় বলব না। আমি এটা বলব যে আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা এখন পর্যন্ত কোনো কোম্পানি, এইপিএস কোম্পানি, আমরা কাজ শুরু করেছি, আমরা ছেড়ে দিয়েছি বা ছেড়ে দেওয়ার আগে আপনার পয়সা মেরে চলে গেছে, এরকম গল্প কিন্তু এখন পর্যন্ত হয়নি। প্রচুর গল্প এরকম হয়েছে, প্রচুর মানুষ এসে বলেছে আমরা এখানে করতাম চলে গেছে। এরকমও কোম্পানি আছে না করেছে এখানে কাজ করে না, তারপরেও কাজ করেছে মানুষ, চলে গেছে। তো সবচাইতে বড় জিনিস হচ্ছে যেকোনো জায়গা থেকে কমিশন কামানো বা বিভিন্ন স্কিমে টাকা আদায় করা বড় জিনিস নয়। সবচাইতে বড় জিনিস হচ্ছে শান্তিতে কাজ করা, সেফটি নিয়ে কাজ করা, আর হচ্ছে লং টাইম পর্যন্ত কাজ করা। মানে এই জিনিসগুলো থাকা আমার মনে হয় খুব বেশি প্রয়োজন। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে গোষ্ঠী কুন্দল। মানে আন্ডারওয়ার্ল্ডে হয় না যে কে মেইন হেড গুন্ডা হবে, কার এরিয়ায় কত বড় হবে। কেউ চাইছে যে আমি অর্ধেকটা ওয়েস্ট বেঙ্গলে গুন্ডাগিরি করি আর অর্ধেকটাতে তুমি করো। আর কেউ চাইছে না পুরো ওয়েস্ট বেঙ্গলে আমি মেইন মাস্তান, আমি মেইন গুন্ডা। তো এরকম যদি পরিস্থিতি হয় যেটা আন্ডারওয়ার্ল্ডে হয়, যে সারা ভারতবর্ষই আমার, কেউ বলছে না আমার, এই নিয়ে যে মারামারি কাটাকাটি, এইটাই ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে শুরু হয়েছে। আচ্ছা, গল্পটা টোটালি আপনাদের চোখের সামনে, এটাতে লুকানোর মতো কোনো বিষয়বস্তু তো এই মুহূর্তে নেই। তো আমি কোম্পানির নাম নিয়েই আলোচনা করছি। তবে এখানে বলে দিই, এখানে কিন্তু দুটো কোম্পানি রিস্কেবল। দুটো কোম্পানি রিস্ক পজিশনে আপনাদেরকে নিয়ে চলছে। এইটা কোম্পানির কোনো স্টাফ সামনে অস্বীকার করলেও রাতে ঘুমিয়ে বালিশে মাথা রেখে সেও ভাববে যে কেন না। আমি এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা যারা কাজ করছেন এই মুহূর্তে,
30% লোক সেফ জোনে কাজ করছেন, মানে ভাই আমার ব্যবসাটা টিকে থাক, আমার পয়সাটাও থাক, মানুষের পয়সাগুলো সেফ চলুক। 70% লোক আমরা কি করছি, রিস্ক জোনে কাজ করছি। আপনি অসহমত হতে পারেন, তা নিয়ে কোনো চাপ নেই। রিস্ক জোন মানে হয় আপনি ব্র্যান্ড ভ্যালু দেখে কাজ করছেন বা ব্র্যান্ড অ্যাম্বাসাডার দেখে কাজ করছেন, নয়তো আপনি কাজ করছেন বেশি পয়সা দেখে। তৃতীয় একটা হতে পারে আপনার বাড়ির কাছের কোনো স্টাফ পেয়েছেন আপনি, সেই জন্য কাজ করছেন। এবার তিনটেই কিন্তু রিস্ক। আপনার বাড়ির কাছে যে স্টাফ, সে পূর্বেও কোম্পানি ছেড়েছে বা কোম্পানি থেকে তাকে ফায়ার করা হয়েছে, পার করে দেওয়া হয়েছে। আপনি বেশি কমিশনের চক্করে এর আগেও বিভিন্ন কোম্পানিতে আপনার পয়সা খুইয়েছেন। আর ব্র্যান্ড ভ্যালু এইপিএস এর মতো এরকম ফিনটেক ব্যাংকিং কোনো প্ল্যাটফর্মে কোনো কাজের বিষয়বস্তুই না। তো এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যেই খেলাটা খেলা হচ্ছে, এবার কিছু প্রশ্ন এখান থেকে উল্টো দিক থেকে আপনাদের করা হতে পারে বা ভিডিও কমেন্ট বক্সেই আপনারা অনেকে করবেন যে ওই এই যে এর আগে যে প্রশ্ন এসেছিল যে আমাকে বলা হয়েছিল ইজিপে কে তুমি অনেকদিন খেয়েছো, এবার আমরা খাই। তো ইজিপে কে খাওয়ার মতো কিছুই ছিল না। ইজিপে তে পরিশ্রম করার ছিল আর রোজগার করার ছিল। আর যারা এই কথাটা আমাকে বলেছে তারা ইজিপে তে সেই পরিশ্রম করতে পারবেও না, আর কোনো দিন তারা ইজিপে থেকে যে রোজগার আমি করেছি তাও করতে পারবে না, কারণ ওনারা সেই পরিশ্রমটা এখানে দিতে পারবেন না। এখানেও সেম, এই ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়েও সেম। যেই গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে সেই গোষ্ঠী কোন্দলে যাতে আপনাদের পয়সা গায়েব না হয়ে যায়, সেই দিকটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখানে প্রথম যে জিনিসটা, মানে যে প্রথম সাম্রাজ্যের অধিপতি হয়ে বসেছিল, তার কাছে সারা পশ্চিমবঙ্গে স্টাফ ছিল। তাদের স্টাফগুলা সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন ডিস্ট্রিবিউটারদের থেকে স্নেচিং করা রিটেলার আইডি, তাদের বৌদি, দাদা, তারপর নিজের আপন ভাই, বোনের জামাই, কারো কারো আবার অবৈধ গার্লফ্রেন্ড, তাদের নামে ডিস্ট্রিবিউটার আইডি বানিয়ে তাতে ম্যাপিং করেছেন। ম্যাপিং করে সেই নিচের 4 আনা 2 সিকি, আছে কি আদলা, পাতি, হাফ, ফুল, কোয়ার্টার সবাই মিলে বন্টন করেছেন। মানে বন্টন হয়েছে আপনার সেই সিকি আদলি থেকে উপরে একদম 1000 টাকার মানে 2000 টাকার নোট পর্যন্ত বন্টনটা হয়েছে। যার কারণে দেখতে পাবেন যে আপনার পাশের বাড়িতে যে স্টাফটা গতকালকে পর্যন্ত, আমি জাস্ট বলছি আপনাকে, ঝাড়ু পার্টির হয়ে কাজ করছিল, সে হঠাৎ করে এখন আনারস পার্টির হয়ে গেছে। মানে ড্রেস বেশভূষা পাল্টে নিয়েছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের বড় একটা টিম এই মানুষের টাকা আত্মসাতের কেসে ধরা পড়েছে, যার কারণে ইমিডিয়েটলি তারা ঝাড়ু থেকে আনারসে কনভার্ট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যে সমস্ত ব্যক্তিবর্গ বা লোকরা নিজের কোম্পানিরই হতে পারেন, নিজের কোম্পানি দ্যাট মিনস যার মাধ্যমে তার পেট চলছিল, যার দোহাই দিয়ে তারা মানুষের পেটে লাত মেরে টাকা রোজগার করে নিয়ে বাড়ি ঘর সংসার চালাচ্ছিল, সেই কোম্পানির সাথে ওনারা বেইমানি করেছেন। করে ওনারা হঠাৎ করে ভুল পাল্টে নিয়েছেন, দল পাল্টে নিয়েছেন, রং পাল্টে নিয়েছেন, এবং তারা এবার বিভিন্ন অছিলায় বিভিন্ন স্কিম বানিয়ে মানুষকে আবার নতুন করে লুটার প্রক্রিয়া শুরু করেছেন। সেটা কত দূর পর্যন্ত আপনাকে সুস্থ ব্যবসায়িক ব্যবস্থা প্রদান করতে পারে, আশা করি সেটা আপনার চাইতে ভালো আর কেউ বুঝবে না। আমার শুধু আপনাদের কাছে আবেদন এইটাই যে এইপিএস ব্যবসাতে খুব বেশি কিছু তো আর নেই, যেটুকু আছে সেইটুকু যদি সম্মান নিয়ে, রিস্ক ছাড়া এবং শান্তিপূর্ণভাবে করতে চান, তাহলে আপনাকে একটা নিরপেক্ষ অবস্থানে যেতে হবে, যেখানে আশা করি মোটামুটি রিস্ক নেই। রিস্ক রিস্ক কথাটা কেন বারবার বলছি সেটা বলি। দুটি গোষ্ঠীর মধ্যে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় সমস্যা, দুইটি গোষ্ঠীর মধ্যে এই মুহূর্তে যে সবচেয়ে বড় সমস্যা চলছে সেটা হচ্ছে কমিশন স্ট্রাকচার। ঠিক আছে, স্পেশাল গেস্ট, চিফ গেস্টের জন্য তো আলাদা চেয়ার থাকে, কোনো একটা অনুষ্ঠান সেখানে স্পেশাল গেস্ট বা চিফ গেস্টের জন্য চেয়ার থাকে, সেটা লিমিটেড থাকে। এরকম নয় যে কেউ টাকা দিল আর চেয়ার বাড়িয়ে দিলাম, সেটা সম্ভব নয়। তো সেই জিনিসটাকে বা সেই সভ্যতাটাকে মেনে নেওয়া যায়। কোনো একটা অনুষ্ঠান, সেখানে 500 সিট আছে, সামনের 50টা সিটে ভিআইপি লোক বসবে, ভিআইপি তো ভিআইপি। কিন্তু এটা যদি এরকম হয় যে সিটের জায়গা আছে 500, সেখানে 100 নর্মাল, আর বাকি টাকা দিলেই সিট বসানো হচ্ছে, তাহলে ভিআইপির কোনো আসলে ভ্যালু নেই। মানে যে কেউ ভিআইপি হতে পারে। মানে যে লোকটা ভাবলো যে আমি একদিনের জন্য ভিআইপি,
সে কিছু টাকা আজকে রোজগার করলো এবং ভিআইপি চেয়ারে বসে প্রোগ্রামটা দেখলো। তাহলে পেছনে যে লোকটা বসেছে তার আদৌ কোনো ভ্যালু নেই, সে পরিশ্রম করলো কেন? কারণ সে অযথা টাকা উড়াতে পারে না, সেই জন্য ভিআইপি চেয়ার কিনেনি বা ভিআইপি চেয়ারে সে বসেনি। তো তাহলে কি হলো? তাহলে বোঝানো হলো যে আদৌ যে টেক সেভি, আদৌ যে ক্যাশ সেভি, তার কোনো ভ্যালু নেই। ভ্যালু হচ্ছে কার? ভ্যালু হচ্ছে ওই ফালতু লোকটা, যে সারাদিন পরিশ্রম করে সংসার না চালিয়ে টাকা দিয়ে এখানে ভিআইপি সিটে বসে প্রোগ্রাম দেখেছে। বুঝতে পারছেন? দ্যাট মিনস ভিআইপি, স্পেশাল গেস্ট বা ভিআইপি, তার কোনো মূল্যবোধ বা মূল্যায়ন এখানে নেই। প্রোগ্রাম একটাই, তা হচ্ছে স্কিম। আপনি কামানোর আগে আপনার থেকে স্কিমের মাধ্যমে টাকা তুলে নেয়। এরকম প্রচুর স্কিমের জন্য আমি কোনো একটা কোম্পানিকে ছেড়েছিলাম। সে বিভিন্ন জিনিস স্কিমে বিক্রি করতো, প্রত্যেকটা জিনিস স্কিমে বিক্রি করতো। সে একটা ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের অপশন লাইভ করতে গেলেও 300 টাকা নিত। তার এখানে ওই মানি শেল্টার না কোন শেল্টার কোম্পানির লোনের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা যায়, তার জন্য ও 1180 টাকা নিয়ে নিয়েছে। এইভাবে সে কোটি কোটি টাকা আর্নিং করেছে এখান থেকে। কিন্তু যাদের এরকম চরিত্র, তারা তো হুট করে আর নিজের চরিত্র বদলাতে পারে না। তারা এবার অন্য স্কিম বানিয়েছে আপনাকে, এই ফ্রি দেবো, ও ফ্রি দেবো। আপনি যদি 1 বছরের হাওয়া কিনেন, তাহলে আমি আপনাকে 1 মাসের একটা হাওয়া ফ্রি দেবো। আপনি যদি 6 মাসের হাওয়া কিনেন, তাহলে হাফ মাসের হাওয়া ফ্রি দেবো। এই যে হাওয়া বিক্রি করা হচ্ছে, তার থেকে আপনাকে বাঁচতে হবে। এয়ারটেল পেমেন্ট ব্যাংক গত বছর এরকম হাওয়া শুরু করেছিল 11,000 টাকার মতো, মেবি ওনারা নিত 11,800 টাকা। এরকম হাওয়া এখন আরো দুটো কোম্পানি শুরু করেছে, যদিও একটা কোম্পানি হাওয়া বিক্রি করা তার গত 3 বছরের চরিত্র, আর একটা কোম্পানি 1 বছর আগে থেকে হাওয়া বিক্রি করা শুরু করেছে। আপনি যাই বলুন, তাদের পোর্টাল স্মুথ, এই সেই, যা হাবিজাবি যা কিছু বলুন, তারা মানব সভ্যতার জন্য খুব রিস্কি। মানব সভ্যতার জন্য রিস্কি জন্য বলছি, প্রথম কোম্পানি তো আজ থেকে 2 বছর আগে লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটারদের রোজগার জিরো করেছে কিছুটা সময়ের জন্য। আমি বলছি না যে তারা মেরে দিয়েছে, কিন্তু ওনারা যেই অভিশাপ মার্কেট থেকে কামিয়েছে, সেই অভিশপ্ত ব্যবস্থাপনা নিয়ে আপনারা লং টাইম কিছু করতে পারবেন না। এখানে অনেক লোক জুড়ে ছিল, যারা ভেবেছিল যে দেখি না লাস্ট পর্যন্ত জুড়ে থেকে কয় টাকা পাওয়া যায়, তাদের কাছে টাকাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, সুতরাং তারা জুড়ে ছিল। আর যারা মান সম্মান নিয়ে বেরিয়ে গেছে, তারা বেরিয়ে গেছে। তো আমি আপনাদের কাছে এইটাই রিকোয়েস্ট রাখবো, যদি ভবিষ্যতে আপনারা না চান যে আপনার কমপ্লেন করার মতো পরিস্থিতি হোক বা দুঃখ না বলার মতো জায়গা না থাকুক, তাহলে আপনাকে একটা সুষ্ঠু পরিস্থিতিওয়ালা কোম্পানিতে আসতে হবে, যেখানে আপনি 2-4 পয়সা রোজগার কম করবেন, কারণ কোম্পানিটা চলা খুব বেশি দরকার। ধরুন কোনো একটা কোম্পানি ব্যাংকের একটা ট্রানজেকশন করলে 50 টাকা পায়, তো সে রিটেলারকেও 50 টাকা দিচ্ছে, তারপর উপর ডিস্ট্রিবিউটার, সুপার ডিস্ট্রিবিউটারকে টাকা দিচ্ছে, তারপর সে মার্কেটে স্টাফ রাখছে লক্ষ লক্ষ টাকায়, কয়েকশো, তারপর আবার তা দিয়ে কোম্পানিও চলছে। সেটা কিভাবে সম্ভব? দ্যাট মিনস এখানে কিন্তু প্রশ্ন চিহ্ন চলে আসে, যে বিটকয়েনের মতো গল্প হয়ে গেছে। যারা বিটকয়েনের মতো গল্প, মানে যারা বিটকয়েন নিয়ে মার্কেটিং করতো, মানে সর্বমূল্য টাকাই আছে 200 টাকা, কিন্তু প্রতি মাসে পে আউট 2 লক্ষ টাকা হচ্ছে। কোম্পানির ভ্যালুই হচ্ছে 1 লাখ টাকা, কিন্তু প্রতি মাসে কোম্পানি 10 কোটি টাকা ডিসবার্স করছে। তো এটা এরকম গল্প হয়ে গেছে। সুতরাং যারা যারা বেশি কমিশনের চক্করে বা বেশি কমিশনের লোভে পরে অন্ধ হয়ে বসে আছেন, তাদেরকে বলবো চোখ খুলুন। আদরে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। আমি যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেটা বিগত কিছু কোম্পানি নিয়েও আমি আপনাদেরকে বলেছি। একটা কোম্পানি এই সমস্ত করতে করতে মোটামুটি মুখ থুবড়ে এখন পড়েছে পশ্চিমবাংলায়। তারা মোটামুটি আর ব্যবসা করার মতো মানসিকতা রাখছে না, জিএসটি ফিএসটির কবলে পড়ে আছে। যেহেতু কোম্পানি দিল্লির কেউ খোঁজখবর ঠিকঠাক মতো রাখছে না বা পাচ্ছে না। কিছু কিছু মানুষ দেখেছি ভিডিওতে কমেন্ট করে এসে বলে যে এই ডিএমটির জন্য এই কোম্পানিটা খুব ভালো। খুব ভালো তো ঠিকই আছে, কখন যে তুমি হাওয়া হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সুতরাং সোজা রাস্তায় বসে সোজাভাবে ব্যবসা করছে, কোনো প্রকার ঝামেলা ছাড়া, ঝামেলা করতে পারে এরকম শক্তি আছে তারপরও ঝামেলা করছে না, এরকম কোম্পানিকে আপনাদের চুজ করে নিতে হবে। কোম্পানি বেশি টাকা দেবো, এই দিলে ওই দেবো, মানে আপনি যদি নর্মাল কাজ করেন তাহলে 9 টাকা দেবো, আপনি যদি আমাকে 5,000, 6,000, 10,000, 12,000 দেন, তাহলে আমি আপনাকে 15 দেবো। এই স্কিম থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। স্পেশাল ড্রাইভের চক্করে থেকে আপনাকে নিজে মুক্ত রাখতে হবে। স্পেশাল ড্রাইভ দ্যাট মিনস আপনার ব্যক্তি স্বাতন্ত্র্যকে নষ্ট করা। আপনি কিছু করতে পারছেন না, আপনাকে জোর করে বিভিন্ন কোম্পানি তার ড্রাইভের মধ্যে ঢুকিয়ে দেওয়া দিচ্ছে, আপনি তাতে পড়ে যাচ্ছেন। আপনার 1,000, 1,200, 1,500, 2,000 টাকা ফাঁসিয়ে দিচ্ছেন। আপনি ভাবছেন এই গেল, এখানেই থাকতে হবে। এই জিনিস থেকে বেরিয়ে আসুন। কোনো জিনিস, কোনো পয়সা আপনার জীবনের মূল্যবোধ থেকে বেশি ইম্পর্টেন্ট হতে পারে না। সুতরাং এইরকম ভাবে প্রতিযোগিতা করছে কোম্পানিগুলা থেকে যদি আপনি সরে এই মুহূর্তে না দাঁড়ান,
তাহলে আগামী ভবিষ্যতে আপনি কোনো ব্যবসায় আর করতে পারবেন না। কারণ এইপিএস, এমএটিএম, ডিএমটি তাও চলছে, কিন্তু তারপরেও 2 লাখ টাকা ডিএমটি তো বন্ধ। মানে এই ফিনটেকে, এই ব্যাংকিং বিজনেসে মোটামুটি ধরুন এক প্রকারের মানে অন্ধকার ছাপ, অন্ধকার যুগ চলেই এসেছে। তারপরে যেটুকু বাকি আছে সেটুকু যদি আপনারা করতে চান, তাহলে আপনাদেরকে কোনো সঠিক জায়গায় বসে কাজ করতে হবে। কোম্পানি হোক কোনো ছোট, বা কোম্পানি হোক অনেক বড়, কিন্তু খুব বেশি যে ঢেলে দিচ্ছে মার্কেটে এরকম দিচ্ছে না, এরকম কোম্পানিকে আপনাদের ধরতে হবে। কিছু কোম্পানিকে আপনারা চেনেন, এই মুহূর্তে আমরা শুধু রয়নেট দিচ্ছি আপনাদেরকে। রয়নেট আমি বলবো না যে রয়নেট এই মার্কেটের বেস্ট কোম্পানি, কিন্তু এজ এ আপনি কোম্পানির ব্যাকবোন যদি স্ট্রংনেস দেখেন, ব্যাকবোনে যে স্ট্রেংথ দেখেন, আমি বলবো যে মার্কেটে যে সমস্ত কোম্পানি নেবেন নিজেকে স্পেশাল কোম্পানি বলে চেঁচামেচি করছে, তার থেকে অনেক বেশি বেটার। মানসিকতা তাদের থেকে অনেক বেশি বেটার, কোম্পানি চালানোর পরিপক্কতা তাদের অনেক বেশি। তারপর তাদের ব্যাকবোনে যে সমস্ত স্ট্রংনেস নিয়ে ওনারা কাজ করছে, যে কালকে যদি এইপিএস না থাকে কি হবে। আপনারা যে দুটো কোম্পানিকে এই মুহূর্তে মার্কেটে তাড়াহুড়া করতে দেখছেন, তাদের কিন্তু এইপিএস বন্ধ হয়ে গেলে দুজনেরই গল্প শেষ, দুজনেরই আর কিছু নেই, কারণ দুজনেরই স্কিম সম্পূর্ণ এইপিএস, এমএটিএম আর ডিএমটির উপর। রয়নেট এমন একটা কোম্পানি যেখানে আপনি যদি এইপিএস বন্ধ হয়ে যায়, তাদের বন্ধ হওয়ার প্রয়োজন পড়বে না, কারণ সারা ভারত জুড়ে 20টি ব্যাংকের ওনারা বিসি। ঠিক আছে, লক্ষেরও অধিক তাদের সিএসপি সেন্টার আছে, যেখানে ব্যাংক অফ বরোদা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কেনারা, তারপর হচ্ছে ইউকো, বিভিন্ন ব্যাংকের সিএসপিরা কাজ করছেন। সুতরাং ব্যাকবোন স্ট্রং এরকম একটা কোম্পানিকে ধরে নিন, কমিশন হোক না 11 টাকা, তাতে কিছু যায় আসে না। কমিশন আপনার যথেষ্ট ভালো আর্নিং করেন এইপিএস থেকে, আশা করি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে টাকাটাকে মেইন ইম্পর্টেন্ট বিষয় দেখবেন যে টাকাটা আসছে কোত্থেকে। দেখুন, আজ থেকে 10 দিন আগের একটা ভিডিওর কথা বলি, আমি আপনার এই প্রোডাক্টের উপরে ভিডিও বানাবো। একটা রিচার্জ কোম্পানি, টি দিয়ে কোম্পানিটার নাম, আমি ডিটেলসে আপনাদেরকে বলার চেষ্টা করছি। এই কোম্পানিটা সবাইকে প্রথমে একটা রিচার্জ কোম্পানি খুলে এবং মানুষকে কোম্পানি যে কমিশন দিচ্ছে তার চাইতে বেশি কমিশন অফার করছিল। তারপর অফার করতে করতে এরকম একটা পজিশনে তারা পৌঁছেছে যে তারা ভাবছে যে এই দিয়ে আর কি করবো, এই দিয়ে তো রিচার্জ দিয়ে শুধুমাত্র আমাদের পোষাচ্ছে না, আমাদের পয়সা আমাদের পকেট থেকে আরো বেশি যাচ্ছে। তখন ওনারা কি করেছে, মানুষকে স্কিমে দিয়েছে যে 1499 টাকা দিন, 6 মাস পর আপনাকে আমি 2000 টাকা দেবো বা 3000 টাকা দেবো। এরকম স্কিম বানাতে বানাতে ওরা লক্ষ টাকার স্কিম বানিয়েছে। আজকের ডেটে কিন্তু টোটালি বন্ধ, কয়েক হাজার কোটি টাকা মানুষের গায়েব হয়ে গেছে। তো আজকেও সেম জিনিস চলছে, মানুষ পয়সার প্রতি মূল লক্ষ্যবস্তু স্থির করে নিয়েছে, কিন্তু পয়সাটা আসছে কোত্থেকে সেটা একজন দেখছে না। সুতরাং ধৈর্য ধরুন, এবং এই সমস্ত পয়সা দিয়ে পয়সা রোজগার করার যে স্কিম থেকে নিজেকে দূরে রাখুন। তবে আশা করি আপনারা ভালোভাবে মার্কেটে টিকে থাকতে পারবেন ও কাজ করতে পারবেন। ডিস্ট্রিবিউটরদের উদ্দেশ্যে বলছি, মানুষকে এই পয়সার স্কিম থেকে বেরিয়ে আসুন, মানুষকে লোভের বশবর্তী করে কাজ করাবেন না। কোম্পানি স্টাফদেরকে আমার কিছু বলার নেই, কারণ তাদের কোনো নৈতিক আদর্শ নেই আজকের ডেটে। আমি সব কোম্পানির কথা বলছি না, বিশেষ করে 1-2টো কোম্পানির কথা বলছি, তাদের আসলে কোনো নৈতিক আদর্শ নেই। তারা তাদের নীতি আদর্শ সবকিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছে বউ বাচ্চাকে ভালোভাবে রাখা এবং খাওয়ার জন্য। যারা বিভিন্ন ডিস্ট্রিবিউটরদের রিটেলার আইডি ম্যাপিং করে নিয়েছে নিজের গার্লফ্রেন্ডের আন্ডারে, ভাইয়ের আন্ডারে, স্টাফের ভাইয়ের আন্ডারে, এই সমস্ত টাকা নিয়ে ওনারা একটার জায়গায় দুটো সংসার চালিয়েছেন, নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও মানুষের টাকা মেরে গাড়ি কিনেছেন। তাদের নীতি আদর্শে আমার কিছু বলারই নেই। তাদের নীতি আদর্শ ওনারা জলাঞ্জলি দিয়েই কোম্পানি চেঞ্জ করে করে কাজ করছেন। আর কিরকম নীতি আদর্শবান তাদেরও কি ভুল বলবো, ওই যে বললাম নিচে আদলি হাফ প্যান্ট থেকে শুরু করে একদম ফুল কোট প্যান্ট পর্যন্ত চুরি করেছে। তো তাদেরকে কিছু বলার আর এই মুহূর্তে নেই। আপনাদেরকে বলবো যে স্পেশাল প্রাইস, স্পেশাল লাভ, টাকা দিয়ে কমিশন কামানো, এই সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসুন। ছোট কোম্পানিতে কাজ করুন, কমিশন কম দিচ্ছে এরকম বড় কোম্পানিতে কাজ করুন। আমি বলবো চাইলে আপনারা পেনিয়ার বাইকে এই জন্য সামনে এনে বলছি না, কারণ পেনিয়ার বাইয়ের পুরো বেঙ্গল মার্কেটে সাপোর্ট সিস্টেম ভালো না। পেনিয়ার বাইয়ের স্টাফকে ডিস্ট্রিবিউটর বানাতে পাঠালে ওনারা মানুষকে থ্রেটেনিং দেয় যে তুমি সুপার থেকে নিয়েছো কি হয়েছে, আমাকে টাকা না দিলে বা আমার থেকে যদি ডিভাইস না লিঙ্ক করো, তাহলে আমি তোমাকে ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করতে দেবো না, এরকম থ্রেটেনিং পেনিয়ার বাই কোম্পানির স্টাফরা দেয়। পেনিয়ার বাই কোম্পানির সিইও লেভেলেও আমি জানিয়েছি বিষয়টা, জানি না এরা কতদূর পর্যন্ত দেখছে, কিন্তু ওনারা দেখছে বা দেখবে কিনা তা নিয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে। তারা অনেক বড় লেভেলের কোম্পানি, তাদের এই সমস্ত বিষয়বস্তু নিয়ে মাথা ব্যথা একদমই নেই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে পেনিয়ার বাই কোম্পানি যে ওয়েস্ট বেঙ্গল লেভেলে যে সমস্ত স্টাফরা কাজ করে, আসলে তাদের কাজ করার কোনো মানসিকতাও নেই। ইভেন ইস্টার্ন জোনে আমি বলছি, নর্থ ইস্ট ইনক্লুডিং নর্থ ইস্ট, তাদের কাজ করারও মানসিকতা নেই।
বাস কাজ মানে করছি, চলছে, মানে কাজ যদি করতো তাহলে বুঝতে পারেন যে একটা স্টেট হেডের ডিমোশন, 2টা লেভেল ডিমোশন হয়ে যায়। পেনিয়ার ভাইয়ের যে স্টেট হেড ওয়েস্ট বেঙ্গলে ছিল তার ওনার 2 লেভেল ডিমোশন হয়ে গেছে। ইস্টার্ন জোনের যে হেড ছিল সে ন্যাশনাল সেলস হেড হয়ে গেছিল, তাকে আবার 2 লেভেল ডাউনগ্রেড করা হয়েছে। কেন? কারণ হচ্ছে কি সেই নিচের লেভেল মোটামুটি একদম বসে গেছে টোটালি, যেটা বলে মানুষকে যে গাড়ির 4টি চাকাই বসে গেছে। তো পেনিয়ার ভাই এরকম অবস্থা, কিন্তু পেনিয়ার ভাই কোম্পানির সফটওয়্যার, তাদের পলিসি সব ঠিক ছিল। সমস্যা একটাই, যেটা বললাম, আপনি গ্রাউন্ড লেভেলে সাপোর্ট পাবেন না। গ্রাউন্ড লেভেলে সাপোর্ট না পেলে কিভাবে করবেন? গ্রাউন্ড লেভেলে যদি আপনি কোম্পানির স্টাফ থেকে সাপোর্ট না পান, ডিস্ট্রিবিউটর থেকে সাপোর্ট পেলেও কাজ করতে পারেন, কিন্তু ডিস্ট্রিবিউটর তো কোম্পানির স্টাফ থেকে সাপোর্ট পাচ্ছে না। তো এই মুহূর্তে আপনি কোথায় কাজ করবেন সেটা আপনি দেখে নিন, কোথা থেকে কাজ করা যেতে পারে। তবে অবশ্যই আপনি এই মুহূর্তে রয়নেটে কাজ করতে পারেন। তাদের সাপোর্ট সিস্টেমটা অন্যান্য কোম্পানি থেকে অনেক বেশি বেটার, তাদের ব্যাকবোন অন্যান্য কোম্পানি থেকে অনেক বেশি স্ট্রং। এইপিএস বন্ধ হয়ে গেলেও আপনাকে দিয়ে ব্যবসা চালানোর মতো ওদের কাছে ব্যবস্থাপনা আছে। আর দ্বিতীয় তৃতীয় যদি এরকম কোম্পানি পাই অবশ্যই আপনাদেরকে বলবো। তবে আরেকটা কোম্পানি আমাদের রেডারে আছে, তাদের সাথে কথাবার্তা চলছে। যদি প্রপারলি এগ্রিমেন্ট তারা ডিস্ট্রিবিউটরদের সাথে করতে ইচ্ছুক হয় তাহলে আমরা তাদেরকে নিয়েও আলোচনা করব। আপাতত চাইলে আপনি, কোনো জোর জবরদস্তি নাই, আমরা বলছি না যে রয়নেটেই করতে হবে। রয়নেটই পৃথিবীর সবচেয়ে ভালো কোম্পানি, এই কথাও বলছি না। বলছি এই মুহূর্তে সবচেয়ে খারাপ কোম্পানি, মানে খারাপ থেকে কম খারাপের লিস্টে যদি যান তাহলে আপনি রয়নেটকে কিছুটা ধরে নিতে পারেন। রিটেল আইডি স্ন্যাচিং করা, মানুষের ওয়ালেট থেকে অকারণে টাকা কেটে নেওয়া, ভিআইপি এবং বিভিন্ন লোভজনক বড় বড় স্কিম বানিয়ে মানুষ থেকে পয়সা, 1 বছর পয়সা উঠিয়ে নেওয়া, এই সমস্ত স্কিমে ওনারা আপাতত নেই। এই জন্য আপনারা এই কোম্পানিকে ধরে কাজ শুরু করতে পারেন। আমরা মোটামুটি সেপ্টেম্বর থেকে করছিলাম কাজ। একটা ভালো, মানে প্রত্যেক মাসে 100% গ্রোথ সহকারে এপ্রিল মাসে এসেছি আমরা। যেহেতু এই মাসে এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের একটা